আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। আমার পরিশ্রম যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। গল্প দ্বাদশ বসন্তের নীল চিঠি, কলমে ইয়াজ ইনসাফ দেওয়ান, পর্ব সংখ্যা 14। এমন করলে হবে বলতো মা? তুই অসুস্থ, শরীরে জ্বরে কতটা দুর্বল হয়ে পড়েছিস। একবার নিজের দিকে তাকিয়ে দেখেছিস? এই সময়ে তুই যদি না খেয়ে থাকিস তাহলে তো তুই আরও বেশি অসুস্থ হয়ে যাবি। আরিবা দেওয়ানের কণ্ঠে একরাশ মায়া নিয়ে বলল, সেই সঙ্গে মেয়ের জন্য দুশ্চিন্তা। আদিবা মায়ের কথা শুনেও কোনো উত্তর দিল না। অসুস্থ শরীরটা যেন আর কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। ধীরে ধীরে ছোট্ট শরীরটা আরও কিছুটা কাছে নিয়ে এলো। তারপর মায়ের শরীরের সঙ্গে এমনভাবে লেপ্টে রইল, মায়ের বুকের কাছেই তার সমস্ত অসুস্থতা আর কষ্ট মিটে যাবে। তার মা, যার সাথে নারীর টান আল্লাহ হয়তো দেয়নি, কিন্তু আত্মার টান ঢের গুণ বেশি দিয়েছে, যেখানে রক্তের টানেও হার মানবে। মাকে শক্ত করে জড়িয়ে ধরে মিনমিনে কণ্ঠে বলল, আম্মু, আমার খেতে ভালো লাগছে না। সব খাবার কেমন জানি তিতা তিতা লাগছে। কিছুই ভালো লাগছে না আমার আম্মু। কথাগুলো বলতে বলতেই আদিবার কণ্ঠটা আরও ক্ষীণ হয়ে এলো। মেয়ের এমন দুর্বল কণ্ঠ শুনে আদিবা দেওয়ানের বুকটা কেমন ধক করে উঠল। তিনি আদিবাকে আরও কাছে টেনে নিলেন। এক হাত দিয়ে মেয়েটাকে আগলে রেখে অন্য হাতটা ধীরে ধীরে ওর মাথার উপর বুলিয়ে দিতে লাগলেন। মা, এখন তো এমনই লাগবে। শরীরে জ্বর থাকলে মুখে কোনো স্বাদ পাওয়া যায় না, কোনো কিছু খেতেও ভালো লাগে না, কিন্তু তাই বলে তো না খেয়ে থাকা যাবে না, তাই না? কণ্ঠটা আরও নরম করে বললেন, একটু হলেও খেতে হবে মা, না হলে শরীরটা আরও বেশি দুর্বল হয়ে যাবে। আদিবা কোনো উত্তর করল না। মায়ের কথার জবাব দেওয়ার মতো শক্তিও যেন তার নেই। শুধু চুপটি করে মায়ের শরীরের সঙ্গে মিশে রইল। চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই ঘরের নীরবতা ভেঙে গম্ভীর ভারী একটা কণ্ঠ ভেসে এলো। কি হয়েছে চুটকের ছোট মা? এভাবে ওকে নিয়ে বসে আছো কেন? পরিচিত কণ্ঠটা শুনে আদিবা মায়ের আঁচলের আড়াল থেকে খরগোশের বাচ্চার মতো মাথাটা একটু বের করে তাকালো। সামনেই দাঁড়িয়ে আছে ইয়াজ। ইয়াজের দৃষ্টি প্রথমে গিয়ে পড়ল মায়ের সঙ্গে গুটিসুটি মেরে থাকা আদিবার উপর। অসুস্থতার কারণে মেয়েটার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে, চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। ওকে এভাবে বসে থাকতে দেখলে বেশ অবাক হলো। তাই আর থাকতে পারল না, প্রশ্ন না করে জিজ্ঞেস করে ফেলল। আরিবা দেওয়ান ইয়াজের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আর বলিস না বাবা, মেয়েটাকে কতবার করে বললাম বৃষ্টিতে ভিজতে হবে না, অসময়ে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, কিন্তু কে কার কথা শোনে বলতো? সেই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে বসে আছে। তার উপর পায়ে নাকি ব্যথা করছে, হাঁটতেও পারছে না। পায়ে কি হয়েছে সেটাও বলছে না, শুধু জিজ্ঞেস করলেই বলে পায়ে ব্যথা করছে। চুটকের পায়ে ব্যথা করছে কথাটা শুনে ইয়াজের ভ্রু সামান্য কুঁচকে গেল। মনের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। কাল ওর সঙ্গে এতটা বাড়াবাড়ি করা হয়তো ঠিক হয়নি। ইয়াজ কিছু একটা বলতে যাবে, তার আগেই আরিবা দেওয়ান আবার বললেন, ইয়াজ বাবা শোন, ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আয় না বাবা। সারাক্ষণ ঘরে পড়ে থাকলে মনটাও খারাপ হয়ে থাকবে। একটু থেমে আদিবার দিকে তাকিয়ে বললেন, আর কিছু যদি খেতে চাই কিনে দিস। মেয়েটা আমার কিছুই মুখে তুলছে না। ইয়াজ আদিবা দেওয়ানের কথা শুনে একবার আদিবার দিকে তাকালো। এতক্ষণ ধরে আদিবা মায়ের আঁচলের নিচে মাথা দিয়ে চুপচাপ দুজনেরই কথা শুনছিল। এবার ধীরে ধীরে আরিবা দেওয়ানের আঁচলটা একটু সরিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলো ইয়াজ কি বলে। বজ্জাত লোকের সাথে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আবার কোনো না কোন শাস্তি দিয়ে বসবে। এমনিতেই তো তাকে সামনে পেলে মাথায় ঠুস ঠাস করে মারে। মনে হয় মাথাটা ওনার নিজস্ব সম্পত্তি, খবিশ লোক একটা। মনে মনে ভাবতে লাগলো, আর উকি দিতেই ইয়াজের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। দুজনের চোখ কয়েক মুহূর্তের জন্য এক জায়গায় স্থির হয়ে রইল। আদিবা সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল, আর ইয়াজও আর কিছু না বলে শুধু তাকিয়ে রইল মেয়েটার দিকে। কিছুক্ষণ পরে গাড়ি ছুটে চলেছে ভেজা শহরের রাস্তা ধরে। বৃষ্টির পরে শহরটা কেমন যেন অন্যরকম লাগছে। রাস্তার উপর জমে থাকা পানিতে গাড়ির চাকার ছিটে পড়ছে। আর ঢাকা শহরে বৃষ্টি হলে তো এখন মিনি কক্সবাজারের রূপ নিচ্ছে জায়গায় জায়গায়। কোথাও কোথাও রাস্তার বাতিগুলো পানিতে প্রতিফলিত হয়ে ঝাপসা আলো ছড়িয়ে দিচ্ছে। আদিবা চুপচাপ গাড়ির জানালার পাশে বসে আছে। কথাটা বলার কোনো ইচ্ছা নেই তার।
মাথাটা কাচের সঙ্গে হেলিয়ে দিয়ে আনমনে বাইরে তাকিয়ে আছে। বৃষ্টিতে ধোয়া নিস্তব্ধ শহরটা যেন তার অসুস্থ মনটার মতোই শান্ত হয়ে আছে। গাড়ি চলার সঙ্গে সঙ্গে জানালা দিয়ে আসা হালকা বাতাস আদিবার শরীরে এসে লাগছে। জ্বরের কারণে শরীরটা এমনিতেই দুর্বল, মাঝে মাঝে সেই ঠান্ডা বাতাসে ওর শরীরটা কেঁপে উঠছে। ইয়াস ড্রাইভিংয়ে মনোযোগী ছিল, কিন্তু আর চোখে বারবার আদিবার দিকে তাকাচ্ছে। মেয়েটা যে ভালো নেই সেটা দেখেই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর আর নীরব থাকতে না পেরে গম্ভীর কণ্ঠে বলল, বৃষ্টিতে কে ভিজতে বলেছে তোকে বেয়াদব? সব সময় শুধু পাকনামি, অসময়ের বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে বসে আছিস। কষ্ট কে পাচ্ছে এখন? হ্যাঁ বেয়াদব একটা। আদিবা জানালা থেকে মাথা ঘুরিয়ে একবার ইয়াজের দিকে তাকালো। চোখে মুখে অভিমান, কিন্তু ইয়াজের দিকে বেশিক্ষণ তাকিয়ে না থেকে আবার সামনে ফিরে গেল। তারপর মিনমিনে কণ্ঠে বলল, বৃষ্টিতে ভেজার কারণে আমার জ্বর আসেনি। ইয়াজ কিছু বলল না। আদিবা এবার একটু থেমে খুব নিচু গলায় বলল, জ্বর এসেছে আপনার শাস্তির জন্য। কথাটা বলেই চুপ হয়ে গেল। ইয়াজের হাত স্টিয়ারিংয়ে স্থির হয়ে রইল। কয়েক মুহূর্ত সে কোনো কথা বলল না, শুধু একবার আদিবার দিকে তাকালো। তারপর আবার সামনে চোখ রেখে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। কিছুক্ষণ পর হঠাৎ গাড়ি থামান। আদিবার আচমকা চিৎকারে ইয়াজ কিছুটা চমকে উঠল। সঙ্গে সঙ্গে গাড়িটা রাস্তার একপাশে নিয়ে থামিয়ে দিল। তারপর দ্রুত আদিবার দিকে ফিরে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালো, কি হয়েছে? আদিবা কোনো উত্তর না দিয়ে হাতটা জানালা দিয়ে বের করে রাস্তার পাশে ইশারা করলো। ইয়াস প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে ওর হাতের ইশারা অনুসরণ করে সেদিকে তাকালো। রাস্তার পাশে ছোট ছোট কয়েকটা ফাস্টফুডের দোকান। একটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকা খাবারের কিছু পাত্র, আশেপাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আমি হালিম খাবো, নিয়ে চলুন। আবদারটায় কোনো ভনিতা নেই, একেবারে নিঃসংকোচে নিজের ইচ্ছেটা বলে ফেলল আদিবা। ইয়াজ কিছু বলল না, চুপচাপ নিজের সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর গাড়ির অপর পাশে এসে আদিবার সিট বেল্ট খুলে দিল। চল। আদিবা গাড়ি থেকে নেমে দাঁড়াতেই ইয়াস তখন ওর ছোট্ট নরম হাতটা নিজের পুরুষালী খসখসে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিল। রাস্তার পাশে ছোট্ট কিন্তু বেশ পরিপাটি একটা দোকান দেখে দুজন ভেতরে ঢুকে পড়ল। ইয়াস আদিবাকে একটা চেয়ারে বসিয়ে নিজেও ওর পাশে বসলো। তারপর আদিবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি খাবি? শুধু হালিম নাকি সঙ্গে অন্য কিছু? আদিবা এক মুহূর্ত না ভেবে বলল, আমি শুধু হালিম খাবো। তারপর একটু উৎসাহ নিয়ে যোগ করলো, তবে অনেক ঝাল দিয়ে, বেশি করে বোম্বাই মরিচ দিয়ে। ইয়াজ সঙ্গে সঙ্গে আপত্তি জানালো, বেশি ঝাল খেতে হবে না, পরে পেট খারাপ হবে, অল্প ঝাল দিয়ে খা। আদিবা সঙ্গে সঙ্গে মুখটা মলিন করে ফেলল। আমি ঝাল খেতে পারি, অভ্যাস আছে আমার। একটু থেমে অনুনয়ের সুরে বলল, প্লিজ ঝাল দিয়ে খাই না, কিছু হবে না। জ্বরের কারণে মুখটা কেমন পানসে হয়ে আছে, ঠোঁটও শুকিয়ে গেছে, অথচ ঝাল হালিম খাওয়ার আবদারটা যেন কোনোভাবেই ছাড়তে রাজি নয়। ইয়াজ কিছুক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। শেষ পর্যন্ত আর কিছু বলল না। নিজের জন্য একটা আর আদিবার জন্য একটা হালিম অর্ডার দিল। হালিম অবশ্য ইয়াজের নিজেরও বেশ পছন্দ, কিন্তু ব্যস্ততার কারণে তেমন একটা বাইরে ফাস্টফুড খাওয়া হয় না। অর্ডার দেওয়ার পর আবার আদিবার দিকে তাকালো। চুটকে বাদর ঝাল খেয়ে লাফাবি যখন, তখন বুঝবি। কিছুক্ষণের ভেতরে হালিমের অর্ডার চলে আসলো। আদিবা সাথে সাথে খাওয়া শুরু করলো। হালিমটা বেশ গরম, ফু দিয়ে দিয়ে খাচ্ছে ইয়াস। নিজের বাটিটা আগিয়ে নিয়ে আদিবার দিকে তাকালো। মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে ঝাল না হলে খাবার মুখেই তুলতো না, কিন্তু এত ঝাল খেয়ে চোখ মুখের অবস্থা বেহাল বেয়াদবটার। তোকে বললাম বেশি ঝাল দিয়ে খেতে হবে না। না মহারানী তো আমার কথা শুনবেই না। ইয়াজের কথায় আদিবা কোনো উত্তর করল না। ওর এখন মনে হচ্ছে ঝাল হয়তো আজকে বেশিই খেয়ে ফেলেছে। তখন ইয়াজের কথা শোনাটাই ভালো ছিল। আদিবা চুপচাপ রইল। ইয়াজ আবার বলল, এখন আবার নাকের পানি আর চোখের পানি এক করছিস কেন? ছি, নাকের পানি আবার চোখের পানির সাথে খাচ্ছি। ও কথাটা বলার সময় মুখে বিরক্তির ভাব রাখার চেষ্টা করলেও চোখের দৃষ্টিটা বারবার গিয়ে থামছিল আদিবার ফ্যাকাশে মুখে। মেয়েটা অসুস্থ, কিন্তু ইয়াজ মুখটা কঠিন করে রাখল। আদিবাকে বোতলের মুখা খুলে পানি এগিয়ে দিল। পানি পাওয়ার সাথে সাথে মেয়েটা এক বোতল পানি সাবার করে দিল কিছুক্ষণের মধ্যেই। ইয়াজেরও খাওয়া শেষ হয়ে গিয়ে বিল মিটিয়ে আসলো। তারপর দুইজন উঠে হাঁটা শুরু করলো। আদিবা বারবার টিস্যু
দিয়ে নাকটা মুছছে। জ্বরের কারণে নাকটা লাল হয়ে গেছে, চোখে মুখেও অসুস্থতার ছাপ স্পষ্ট। কিছুক্ষণ আগেও হাঁটার চেষ্টা করছিল, কষ্টমষ্ট করে হেঁটে এসেছিল, কিন্তু এখন প্রতিটা পদক্ষেপ যেন তার জন্য কষ্টকর হয়ে উঠছে। হঠাৎ করে রাস্তার মাঝখানে বসে পড়ল আদিবা। ইয়াজ কয়েক পা এগিয়ে গিয়ে বুঝতে পারল আদিবা তার সঙ্গে নেই। সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকালো। রাস্তার মাঝখানে বসে থাকা আদিবাকে দেখে ইয়াজ বেশ অবাক হলো। দ্রুত তার কাছে ফিরে এসে বিরক্ত গলায় বলল, তুই এভাবে রাস্তায় বসে পড়লি কেন? কত ময়লা, চোখে দেখিস না? আদিবা মাথাটা একটু নিচু করে রাখল। তারপর ক্লান্ত কণ্ঠে বলল, আমি আর হাঁটতে পারবো না। একটু থেমে কষ্ট করে পায়ের দিকে তাকিয়ে বলল, পা প্রচণ্ড ব্যথা করছে। তার সঙ্গে মাথাটাও কেমন যেন ঘুরছে। ইয়াজ চারপাশে একবার তাকিয়ে আবার আদিবার দিকে তাকালো। হাঁটতে পারবি না মানে? গাড়ি এখান থেকে অনেকটা দূরে। তুই তো বললি হাঁটবি, তাই তো এদিকে এলাম। ইয়াজের কথায় আদিবা আরও একটু নিচু হয়ে গেল। কণ্ঠটা কেমন কেঁপে উঠল। আমার সত্যি অনেক খারাপ লাগছে। চোখ দুটো ছলছল করে উঠল। আমি হাঁটতে পারছি না, পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে আমার। কথাটা বলতে বলতে আদিবা নিজের পায়ের দিকে তাকিয়ে রইল। ইয়াজ আর কিছু বলল না। কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে আদিবার দিকে তাকিয়ে রইল সে। ইয়াজ ভালো করেই জানে আদিবা মিথ্যা কথা বলবে, আর অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে মাথা ঘুরছে ও বেশ বুঝতে পারছে না। আরও আদিবার ফ্যাকাশে মুখ, লাল হয়ে যাওয়া নাক আর ক্লান্ত চোখের দিকে তাকিয়ে ইয়াজের মুখের কঠোরতা ধীরে ধীরে কিছুটা নরম হয়ে গেল। হঠাৎ করেই সে নিচু হয়ে আদিবাকে কোলে তুলে নিল। আদিবা এক মুহূর্তের জন্য পুরোপুরি হতভম্ব হয়ে গেল। আপনি কি করছেন? কথাটা শেষ করার আগেই ইয়াজ তাকে আরও শক্ত করে আগলে নিল। কিভাবে এত সহজে লোকটা তাকে কোলে তুলে নিল? আদিবা যেন সেটাই বুঝতে পারছে না। অবাক হয়ে কিছুক্ষণ ইয়াজের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে অবাক ভাবটা কেটে গেল। ছোট মস্তিষ্ক নিয়ে এত কিছু ভাবল না। আদিবা কোনো কথা না বলে দুই হাত দিয়ে ইয়াজের গলা জড়িয়ে ধরল। অসুস্থ শরীরটা আরও একটু গুটিয়ে নিয়ে চুপটি করে মাথাটা ইয়াজের বুকে গুজে দিল। ইয়াজও আর কিছু বলল না, শুধু সাবধানে আদিবাকে আগলে নিয়ে গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আর আদিবা চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে রইল ইয়াজের বুকের কাছে, যেন এই মুহূর্তে হাঁটার চেয়ে এভাবে থাকা তার কাছে অনেক বেশি নিরাপদ। ইয়াজ সিটে বসিয়ে দিল এসে, তারপর নিজেও ড্রাইভিং সিটে বসে। আদিবাকে জিজ্ঞেস করলো, বেশি খারাপ লাগছে কি তোর? আদিবা মাথা নাড়ল। ইয়াজ কোনো কিছু না বলে নিজের দুই হাত দিয়ে ওকে কাছে টেনে নিয়ে আদিবার মাথাটা নিজের হাঁটুর উপর রাখলো। আদিবাও কিছু বলল না, বলার শক্তি নেই তার। আর বাচ্চা মানুষ কী বা বলবে। ইয়াজ এক হাত আদিবার মাথায় দিয়ে রাখলে যাতে ও পড়ে না যায়। অন্য হাত দিয়ে ট্রাই করতে লাগলো। 2 মিনিট পরেই একটা সুপার শপের কাছে এসে গাড়ি থামালো। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।